দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহানুমা। চট্টগ্রাম বন্দরে আজ আবার শুরু হয়েছে বন্দর রক্ষা পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, ফলে অচল হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। শনিবার চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের নেতারা সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। এই দফায় বহির্নোঙরের কার্যক্রম বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে শ্রমিকরা 2 দিন কর্মবিরতি স্থগিত করেন, কিন্তু দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেয়ায় আবারও অনির্দিষ্টকাল কাজ বন্ধ রাখার ডাক দেন তারা। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রতিবাদে 31 জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করছে সংগঠনটি। বিতর্ক আর সমালোচনার পর হবিগঞ্জের পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশাকে পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন। শনিবার রাতে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব আক্তার আহমেদের বরাত দিয়ে একথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, পাশা 10,000 নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল। খোঁজ খবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইসি নিশ্চিত হতে না পারায় সংস্থার পর্যবেক্ষণ কার্ড বিতরণ স্থগিত করা হয়। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জেলার চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামে স্থাপিত এক ব্যক্তি নির্ভর ও জরাজীর্ণ কার্যালয়ের পাশা দেশের সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর বিতর্ক আর সমালোচনার শুরু হয়। আশা নামে একটা এনজিও, তাদেরকে তারা 10,000 একটা এনজিও, তারা 10,000 নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করবে এটা বলেছিল। ইলেকশন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারবে, এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে। তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ কে পড়াবেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। আইন মোতাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর কথা, এবার তারা না থাকায় আলোচনায় এসেছে প্রধান নির্বাচন কমিশনারের নাম। আইন বিশেষজ্ঞরা বলছেন, সিইসির শপথ পুরোপুরি বৈধ। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর দ্বাদশ জাতীয় সংসদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সংবিধান অনুযায়ী স্পিকার ও তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান, কিন্তু এবার সে সুযোগ নেই। তাই বিকল্প হিসেবে আসছে প্রধান নির্বাচন কমিশনারের নাম। গত বছরের 2 সেপ্টেম্বর অভ্যুত্থানের পর শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকে পদত্যাগ করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু পদত্যাগ না করলেও তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, স্পিকার অনুপস্থিত থাকলে সিইসির মাধ্যমে শপথ নেওয়া এবং এটি রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই পড়ে। আমাদের সংবিধানে স্পষ্ট বলেছে যে স্পিকার পড়াবেন, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার পড়াবেন। এটি আমাদের সংবিধানের মূল স্পিরিট ছিল, সংবিধানের এই বাধ্যবাধকতা ছিল। এটি অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওখানে বলা আছে যে যদি 3 দিনের ভিতর কাউকে যদি পাওয়া না যায় তাহলে চিফ ইলেকশন কমিশনার মহোদয় উনি পড়াবেন, এটা সন্নিবেশিত আছে। তবে তিনি সতর্ক করেন, শপথ গ্রহণ বিলম্ব হলে সংসদের বৈধতা ও কার্যক্রম শুরু নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ভবিষ্যতে আইনি জটিলতা হতে পারে যদি ধরেন না এখন যে স্পিরিটে আছে, যদি টোটালি যদি আমরা বলি বাংলা ভাষায় গণেশ যদি উল্টে যায়, অর্থাৎ এই বন্দোবস্তের যদি উল্টে একটা বন্দোবস্ত আছে, তাহলে এগুলাকে বলবে যে না সবগুলোর আইনের ব্যত্যয় ঘটেছে, সংবিধানের ব্যত্যয় ঘটেছে, সংবিধানের 7 ক খ আবার ইনফোর্স হবে, তখন যারা এগুলোর ব্যত্যয় ঘটছে তাদের ফাঁসির আসামি করা হবে। আমাদের দেশে তাই হয়ে আসছে, অর্থাৎ রেজিম চেঞ্জের সাথে সাথে আমাদের অনেক কিছুর পরিবর্তন হয়। তো এটা আমরা প্রত্যক্ষ করে আসছি। তো সুতরাং ভবিষ্যতে কী হবে না হবে ওইটা নিয়ে এখনই ভাবনার কোনো সুযোগ নেই, কারণ এখন বর্তমান ক্রাইসিসটাকে আপনি মিট আপ করতে হবে। স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী সিইসির শপথ পড়ানোর দায়িত্ব এবার ব্যতিক্রম হিসেবে দেখছেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের ফলাফলের পর নবনির্বাচিত সদস্যদের শপথের মাধ্যমেই হবে সরকার গঠন প্রক্রিয়া। শুরু হবে রাষ্ট্র পরিচালনার নতুন এক অধ্যায়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করা নয়, এবারের ভোট হবে দেশ পুনর্গঠনের, এমন কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। এটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পৌঁছানোর আগেই মাঠে নেতাকর্মীদের আগমনে পূর্ণ হয়ে যায়। দুপুর 12টার দিকে সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, ধর্ম নয়, সব নাগরিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাবে। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। সেই রকম একটি বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে বিএনপি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছে। এ সময় দিনাজপুর 1 আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঠাকুরগাঁওয়ের 3টি, পঞ্চগড়ের 2টি ও দিনাজপুরের 1টি আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন তিনি। ইনশাআল্লাহ। দুপুরে নীলফামারীর ঐতিহাসিক বড় মাঠে জনসভায় অংশ নেন তারেক রহমান। উত্তর অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপির চেয়ারম্যান। আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা কাজ। পরে বিকাল 3:45টায় নানির বাড়ি দিনাজপুরে পৌঁছান তিনি। বিরামপুর সরকারি কলেজ মাঠে বিশাল জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। এবার দেশ পুনর্গঠনের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিগত 16-17 বছর ধরে তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সমগ্র বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ভেঙে পড়েছে। দিনাজপুরের লিচু বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়ার কথাও জানান তারেক রহমান। 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুসহ আমরা বলতে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি ও চাঁদাবাজি করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সিলেট অঞ্চলের 3টি জেলায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের সংসদ সদস্যরা বিনা শুল্কের গাড়ি ও স্বল্প মূল্যে এমপিদের ফ্ল্যাট নেবেন না। 11 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার সিলেট সফর করেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে জনসভার পাশাপাশি একাধিক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। হবিগঞ্জের জনসভায় স্থানীয় নেতাকর্মীদের বক্তব্যের পর কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচিত হলে দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে জামায়াতে ইসলামী। এছাড়া যারা রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিয়েছে তারাই দুর্নীতি ও চাঁদাবাজি করে বলে অভিযোগ করেন তিনি। আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। পরে সিলেটের জনসভায় জামায়াতের আমির বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন করা হবে। পাশাপাশি সিলেটের মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মদ, গাঁজা, সন্ত্রাস, অস্ত্র এ আর একদম অস্থির করে রাখে আমাদের প্রিয় সিলেটকে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের সেবকের দায়িত্ব দেন, 1 ইঞ্চি মাটির উপরে কেউ আর চাঁদাবাজির হাত বাড়ানোর সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। এ সময় সিলেট, সুনামগঞ্জ জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত ইসলামীর আমির। আলোয়ান খান, দীপ্ত সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2 দলীয় হচ্ছে জানিয়ে সিপিডি বলছে, গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নের শর্ত বাস্তবায়নে নির্বাচন বহুদলীয় এবং আরও বেশি ভারসাম্যপূর্ণ হওয়া জরুরি। শনিবার নির্বাচন নিয়ে সিপিডির জরিপ প্রকাশকালে সংস্থাটি জানায়, রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে অর্থের যোগান সম্পর্কে কিছুই জানায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 20,000 কিলোমিটার নদী খাল খনন ও পুনর্খনন ও 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। 5 বছরে চাহিদার 25% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করতে চায় এনসিপি। আর জামায়াত বলছে শিল্প কারখানায় ইটিপি প্ল্যান্ট স্থাপন ও দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেবে তারা। এছাড়া কুইক রেন্টাল বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানেও একটা রিপ্রেজেন্টেশন। শনিবার টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। জানায় দলগুলো নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে অর্থের যোগান সম্পর্কে কিছু উল্লেখ করেনি। সকলে অনেক বড় বড় প্রত্যাশা ঘোষণা করেছেন, কিন্তু কোন জায়গা থেকে এই অর্থায়নটি হবে এবং যে ধরনের অর্থায়ন দুর্বলতায় এই সরকার রেখে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার, তাতে করে এই নতুন অর্থায়ন কোথা থেকে হবে, এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে সিপিডি বলছে আসন্ন নির্বাচন হচ্ছে দুই দলের মধ্যে, কিন্তু নির্বাচন বহুদলীয় এবং আরও বেশি ভারসাম্য হওয়া প্রয়োজন। নির্বাচনে অনেকগুলো দল অংশ নেবেন, কিন্তু প্রকারান্তরে এখন একটা দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং এই দ্বিদলীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতার যে জায়গাগুলোতে অনেক ধরনের যে প্রত্যাশা, নাগরিক প্রত্যাশা, সেটা অনেক সময় পর্যাপ্তভাবে এদের লক্ষ্যের ভিতরে থাকে না। প্রতিবেদন তৈরিতে সিপিডি 150টি নির্বাচনী এলাকার 450 জন প্রার্থী, তাদের মনোনীত প্রতিনিধি ও বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার 1200 ভোটারদের মতামত গ্রহণ করেছে। জরিপে পরিবেশ, সবুজ অর্থনীতি ও সামাজিক উন্নয়ন এই 3 স্তম্ভে ভোটার ও প্রার্থীদের দৃষ্টিভঙ্গি, প্রত্যাশা ও বাস্তব পরিকল্পনা বিশ্লেষণ করা হয়েছে। ভোটার এবং প্রার্থী দুজনের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পূর্ব এশিয়ার দুই দেশ জাপান ও থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। তবে থাইল্যান্ডে ভোট গ্রহণের পাশাপাশি একই দিনে সংবিধান নিয়ে গণভোটও চলছে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডে স্থানীয় সময় রোববার সকাল 8টা থেকে ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 1 ফেব্রুয়ারি শুরু হওয়া আগাম ভোট গ্রহণ পর্বে ইতোমধ্যে 22 লাখের বেশি মানুষ ভোট দিয়েছেন। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা ও রাজনৈতিক নানা কারণে এবার থাইল্যান্ডে নির্ধারিত সময়ের চেয়ে আগে ভোট হচ্ছে। ভোটের ফলাফলে প্রধান 3টি দলের কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট সরকার গঠন করা হতে পারে। অন্যদিকে পূর্ব এশিয়ার আরেক দেশ জাপানেও আজ শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনে সংসদের নিম্নকক্ষের 465 আসনের 1284 প্রার্থী লড়াই করছেন। এর আগে গত 23 জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। ওই সময় তিনি 8 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আজ থেকে চলতি বছরের হজ মৌসুমের জন্য ভিসা দেয়া শুরু করবে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। হাজিদের আগমনের আগে সেবার প্রস্তুতি জোরদার করা এবং প্রক্রিয়াগুলো সহজ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া বিদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবার শতভাগ চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার সব আবাসন সংক্রান্ত চুক্তিও সম্পন্ন করা হয়। এখন পর্যন্ত প্রায় 7,50,000 হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে নিজ নিজ দেশ থেকে সরাসরি 30,000 হজযাত্রী হজ প্যাকেজ বুক করেছেন বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় 485টি ক্যাম্প বরাদ্দের পাশাপাশি 73টি হজ বিষয়ক দপ্তর তাদের প্রাথমিক চুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।